থানা মনে করে, পুলিশের তাদের মধ্যে দীর্ঘদিনের একটা প্র্যাকটিস, তারা মনে করে যে সরকারি দলের কাউকে ঘাটানো যাবে না, ঘাটালে না জানি আমার কি হয়ে যাবে, বোধহয় আমাকে বদলি করে দেবে। আর বদলি যদি হয়ে থাকে তাহলে বলেন, আর বদলি না হওয়ার পরেও কিন্তু অনেকে মনে করে, এটা আগের থেকে মনে করে। নাসিরউদ্দিন পাটোয়ারি সেখানে গিয়েছেন, উনি কিছু কথা বলেছেন, আর ওনার উপর আপনার ক্ষোভ থাকতেই পারে, ওনার কথায় আপনি বিরক্ত হতেই পারেন, কিন্তু আপনি ওনাকে ডিম ছুঁড়ে মারতে পারেন না। অনেকে বলেন যে সারা দুনিয়াতেই এই ডিম ছুঁড়ে মারা, টমেটো মারার এই ধরনের মানে আপনার সংস্কৃতি আছে, কিন্তু এটাকে কি আমরা ভালো সংস্কৃতি বলি? এটা তো ভালো কাজ না। সারা দুনিয়াতেই মন্দ কাজ আছে, কম বেশি আছে। এখন আমেরিকা একটা, আমেরিকাতে কি শিশু ধর্ষণ হয় না? হয়তো। আমেরিকাতে ধর্ষণ হয় না? হয়তো। আমেরিকায় হয় বলে আমাদের এখানে হতে পারবে এই ধরনের যে আপনি যদি কথা বলেন সেটা কি গ্রহণযোগ্য হবে? এটা হবে না। কাজেই ডিম ছুঁড়ে মারা, টমেটো ছুঁড়ে মারা, পচা টমেটো মারা, এটা কোনো ভালো প্রবণতা নয়। এটা যারা করেন তাদেরকে প্রশংসা করারও কোনো উপায় নাই। অনেকে বলেন তারা খারাপ করছে, খারাপ করছে, তাদের অনেক কাজে আমার পছন্দ হয় না, কিন্তু টেবিল থেকে ডিম ছুঁড়ে মারবো, এটা তো মারতে পারি না। আমি আপনার সঙ্গে আমার তর্ক হতে পারে, আপনার বক্তব্য, আপনার সিদ্ধান্ত, আপনার জীবন আচরণ, আপনার কোনো কিছু আমার পছন্দ হয় না, ধরা যাক। আমি আপনার সঙ্গে সব কিছু নিয়ে তর্ক করতে পারি, সব কিছু নিয়ে আলোচনা করতে পারি, আমি আপনাকে উপেক্ষা করতে পারি যে আমি ওনার সঙ্গে মিশবই না, সব ঠিক আছে, কিন্তু আমি আপনার গায়ে হাত তুলতে পারি না, আমি আপনাকে জুতা মারতে পারি না, আমি আপনাকে ডিম মারতে পারি না, আমি আপনাকে টমেটো মারতে পারি না, আমি কিচ্ছু পাই, এগুলি পাই না। এটা সভ্যতার বাইরে। যারা এই কাজগুলি করেছেন তারা অসভ্যতা করেছেন এবং তারা অসভ্য মানুষ। ওখানে দেখলাম একজনের হাতে একটা পিস্তল সাদৃশ্য কি দিন একটা আছে, ছবি দেখলাম, তাকে ধরা হচ্ছে না কেন? অত চেহারা এখানে স্পষ্ট। বা একই ঘটনায় দুটি মামলা হলো, তাকে ধরা হলো না কেন? কি ছিল বলেন? জামিন পেয়েছেন আর একজন এখনো কারাগারে। এখন যদি আপনি এই সমস্ত ব্যবস্থা না নেন, যদি আপনার অ্যাকশনে না যান, তাহলে হবে কি এগুলো কিন্তু একটা আশকারা পাবে এবং তখন মানুষের মনে একটা সন্দেহ জাগবে যে তাহলে এই কাজগুলি সরকারের প্রচ্ছন্ন মদদে করা হচ্ছে। নাসিরউদ্দিন পাটোয়ারির অনেক কিছু আমি ব্যক্তিগতভাবে পছন্দ করি না, ওনার এই সমস্ত কথাবার্তা, অধ্যত্ত আমার এগুলো ভালো লাগে না, আই ডোন্ট লাইক। বাট আমি তো ভাবতেই পারি যে এটাই তার রাজনীতি, এটাই তার স্টাইল, হতে পারে না হতে পারে, এইভাবেই রাজনীতি করবে। এখন যদি এই রাজনীতিটা আমার পছন্দ না হয় তাহলে আমি ওনাকে প্রত্যাখ্যান করবো, কোনো প্রবলেম তো নাই, কিন্তু আমি ওনার গায়ে হাত তুলতে পারবো না। এটা যারা করেছেন অন্যায় করেছেন, এবং যারা করেছেন তাদের বিরুদ্ধে ব্যবস্থা না নিয়ে সরকার অন্যায় করেছে। সরকারের উচিত ছিল দ্রুততার সঙ্গে ব্যবস্থা নেওয়া, কারণ এই ধরনের প্র্যাকটিস আবার আগামীকালকে, আজকে ঝিনাইদহ হয়েছে, আগামীকালকে হয়তো আরেক জায়গায় যাবে সে, আবার ওখানে একই কাজ হবে, যেখানে যাবে অনেকে বলে যেখানে যাবে সেখানে ডিম খাবে। কেন ভাই ডিম খাবে কেন? ডিম খাবে, ডিম খাওয়ানোর অধিকার আপনি কে দিছে? কে দিছে আপনাকে? ভাই নিজের দিকে তাকান, এই কাজ যখন আপনার সঙ্গে করে তখন কেমন লাগছে? পুরা আওয়ামী লীগ আমলে তো দৌড়ের উপরে ছিলেন, ভালো লাগছে খুব। আপনি তখন কী কল্পনা করছেন? আপনি যদি কল্পনা করে থাকেন যে আমাকে দৌড়াইছে, সুযোগ পেলে আমিও তাকে দৌড়াবো, এবং যেটা ওনারা করছেন 5ই আগস্টের পরে বিএনপির একদম মাঠ পর্যায়ের লোকজন কিন্তু ওই কাজটাই করছেন, যে কাজটা তাদের উপর বিএনপি আওয়ামী লীগ করছিল এক সময়। তাহলে এটা তো কোনো ভালো কথা হলো না, এটা তো কোনো ভালো কথা হলো না। আমরা তো এটা চাই না, আমরা কিন্তু প্রতিশোধের রাজনীতি দেখতে চাই না। আপনি প্রতিহিংসামূলক আচরণ করবেন, প্রতিশোধমূলক আচরণ করবেন, উনি কেন করছে অথবা আমিও করবো, একটা অন্যায় দিয়ে আরেকটা অন্যায়কে আপনি জাস্টিফাই করতে পারেন না। মাসুদ ভাই, আরেকটি বিষয় সেটি হলো, আপনি নিজেও বলেছেন আইন শৃঙ্খলা পরিস্থিতির কথা বলেছেন যেটি উদ্বেগজনক। ইমরান সালেহ প্রিন্স বলেছেন যে মানুষ শান্তি চায়, নির্বাচিত সরকার আসার পরে সেই শান্তি ফিরল কিনা, আইন শৃঙ্খলা পরিস্থিতি কেন তুলনামূলকভাবে উন্নতি করা যাচ্ছে না, মব বন্ধ করা যাচ্ছে না, বারবার বলার পরও সেখানে আসলে খুব বেশি ভালো ফল আসছে না, এর পেছনে কারণ কি? কারণ হলো অবহেলা। অবহেলা মানে এই অর্থে, যেমন ধরেন
অন্তর্বর্তীকালীন সরকারের আমলে একজন লোকের স্বরাষ্ট্র উপদেষ্টা নিয়োগ করা হয়েছিল। সে ছিল সবার কাছে একটা মোটামুটি জোকার টাইপের আর কি। তাকে নিয়ে লোকে হাসাহাসি করতো। উনি একজন লেফটেন্যান্ট জেনারেল ছিলেন, কীভাবে যে লেফটেন্যান্ট জেনারেল হয়েছেন এটা আমি বলতে পারবো না। তো উনি সবার কাছে মোটামুটি কৌতুকের একটা পাত্র ছিলেন। মধ্যরাত্রে 3টার সময় প্রেস কনফারেন্স করতেন, এগুলি এই সমস্ত করে আমার উদ্ভট একটা ব্যাপার সময়। যা হোক, ওনার আমলে যে মব হইতো, ওনার আমলে যে এই আপনার আইন শৃঙ্খলার অবনতি হয়েছে, এটা তার কারণে। তার কারণ মানে কি, সে যে কী করতো সে তো আর করতো না। যারা করতো তাদের বিরুদ্ধে উনি অ্যাকশনে যেতেন না, অথবা এই ধরনের মব যাতে না হয়, না হওয়ার জন্য যা যা করা দরকার সে ধরনের কিছু ব্যবস্থা, সে ধরনের কোনো পদক্ষেপ উনি নিতেন না। তো আপনি মব থামবে কীভাবে? আপনি বললেন থাম, সঙ্গে সঙ্গে থেমে যাবে? আপনি কি ঈশ্বর নাকি রে ভাই? থামবে না তো। ব্যবস্থা থামানোর জন্য আপনার কাজ করতে হবে। যেমন ধরেন আপনার এখানে আমি ঢুকছি, আপনি এই অনুষ্ঠানের অ্যাঙ্কর, তার মানে এই অনুষ্ঠানটা কিভাবে পরিচালনা করতে হবে এটা আপনি জানেন এবং আপনি আপনার মতো করে করবেন। এই আপনার এই অনুষ্ঠানে, এই জায়গায়, এই মঞ্চে বসে, এই টেবিলে বসে যদি আরেকজন অ্যাঙ্কর থাকতো, ধরেন গেস্ট আমরা দুজনই থাকতাম, ধরেন আমি এবং প্রিন্স ভাই আমরা দুজনই গেস্ট, কিন্তু অ্যাঙ্করটা ভিন্ন, তাহলে কিন্তু অনুষ্ঠানের টাইপটা ভিন্ন হতো। কারণ ওই অ্যাঙ্কর কীভাবে পুরো অনুষ্ঠানটাকে নিয়ন্ত্রণ করবে, অনুষ্ঠানে কিন্তু আমি নিয়ন্ত্রণ করবো না, এই অনুষ্ঠানটা কিন্তু প্রিন্স ভাইও নিয়ন্ত্রণ করবে না, নিয়ন্ত্রণ করবেন আপনি। লাগামটা আপনার কাছে। আপনি তো আমাকে পট করে এখন থামাই দেন, আমার কিছু করেন না, আমি আপনার সঙ্গে বাড়াবাড়ি করতে পারবো না তো। তাহলে মানে কি স্বরাষ্ট্রমন্ত্রী কাউকে থামাচ্ছেন না এখন? আমি তা বলছি, আমি বলছি যে পুরো এনভায়রনমেন্টটার জন্য কিন্তু, পুরো এই অনুষ্ঠানটা সাফল্যের জন্য কিন্তু আপনি দায়ী। প্রশংসা হলো আপনার হবে, নিন্দা হলো আপনারই হবে। তো দেশের আইন শৃঙ্খলার পরিস্থিতি অন্তর্বর্তীকালীন সরকার আমলে যা ছিল, তার জন্য আমরা দায়ী করতাম কাকে? জাহাঙ্গীর আলম চৌধুরীকে, লেফটেন্যান্ট জেনারেল, কারণ উনি ছিলেন স্বরাষ্ট্র উপদেষ্টা। এখন যদি আইন শৃঙ্খলা পরিস্থিতির উন্নতি না হয়, তার জন্য প্রাথমিকভাবে আমি দায়ী করব সালাউদ্দিন আহমেদ সাহেবকে, কারণ উনি স্বরাষ্ট্রমন্ত্রী। ওনার জ্ঞান নিয়ে আমার কোনো সন্দেহ নাই, ওনার প্রাজ্ঞতা নিয়ে আমার কোনো সন্দেহ নাই। ব্যক্তি হিসেবে উনি অসাধারণ। আমার সঙ্গে যে দু একবার দেখা সাক্ষাৎ হয়েছে, আমার কাছে খুবই একজন মেধাবী এবং জ্ঞানী লোক মনে হয়েছে ওনার কাছে, মানে ওনাকে কথাবার্তায় ধীর স্থির। যখন প্রেস কনফারেন্সের মুখোমুখি হন, যদিও সর্বশেষ একটা প্রেস কনফারেন্স দেখলাম ওনাকে নিয়ে বলতেছে যে পাথর মারা অমুক তমুক, উনি ঠান্ডা মাথায় জবাব দিলেন যে আমরা তো ভাই মধ্যযুগে যাব না। তো এইটা নিয়ে আবার অনেকে দেখলাম উল্টাপাল্টা কথা বলতেছে, তাইলে কি ওইটা মধ্যযুগ ছিল, অমুক ছিল, তো মানে এগুলো হলো কুতর্ক, এগুলো করতেছিল। আমি কিন্তু ওনার বক্তব্যকে সাপোর্ট করি যে উনি ঠিকই বলেছেন যে আমরা তো মধ্যযুগে যেতে পারবো না ভাই, বলে তো লাভ নাই। খুবই ঠান্ডা মাথার লোক কথা বলেন, বাট আইন শৃঙ্খলার পরিস্থিতি ওনার সময় উন্নতি হচ্ছে না। এই না হওয়ার দায়িত্ব কিন্তু ওনাকেই নিতে হবে। যদি এটা ব্যর্থতা হয় ওনার ব্যর্থতা, যদি এটা সাফল্য হয় ওনার সাফল্য, কিন্তু আনফর্চুনেটলি এটাকে আমরা সাফল্য বলতে পারছি না। উনি ইতিবাচক পরিবর্তনটা আনতে পারেন না, ওনার আমলে আসে নাই। এটা কি আসলে যারা বিএনপির মতাদর্শের বা বিএনপির কর্মী, অপরাধ প্রবণতা সবকিছু মিলে আশ্রয় প্রশ্রয় সব জায়গায় কঠোরতা প্রদর্শন করতে পারছেন না, এমন সবসময় যে কতগুলি বিষয় আছে। যেমন এক থানা, ধরেন থানা, আগে থানাগুলি কে নিয়ন্ত্রণ করত? যুবলীগ, শ্রমিক লীগ, স্বেচ্ছাসেবক লীগ, ছাত্রলীগ। ওই থানায় মনে করেন সে গেল, ওসি সাহেব তার সঙ্গে চা বিস্কুট খাওয়া শুরু করলো, আসেন ভাই কেন আসছেন, কি আসছেন। আচ্ছা, ওই লোকগুলি যদি বাংলাদেশে থেকে থাকে, এখন কি ওই থানায় সে যেতে পারবে? ওইভাবে পারবে না। এখন যাবে কে? ছাত্র দল, যুব দল, স্বেচ্ছাসেবক দল, এরা গেলে। এখন কোশ্চেনটা হলো যারা যায়, আগে যারা যেত তাদের আলাপ বাদ দেন, আমি বর্তমানে আলাপটা করি। যুবদলের যে সেটা ওখানে যায়, সে কি একটা সার্টিফিকেট নিয়ে যায় যে আমার যুবদলের চেয়ারম্যান বলছে আমি আসলে আপনি আমাকে এই সেবা দিতে বাধ্য? যায়? যায় না। সে যে বলে আমাকে এই সেবাটা দেন, তা না। থানা কিন্তু নিজ দায়িত্বে দেয়। থানায় দায়িত্বটা অনুভব করে কেন? থানা মনে করে, পুলিশের তাদের মধ্যে দীর্ঘদিনের একটা প্র্যাকটিস, তারা মনে করে যে সরকারি দলের কাউকে ঘাটানো যাবে না, ঘাটালে না জানি আমার কি হয়ে যাবে, বোধহয় আমাকে বদলি করে দেবে। আর বদলি যদি হয়ে থাকে তাহলে বলেন। আর বদলি না হওয়ার পরেও কিন্তু অনেকে মনে করে, এটা আগের থেকে মনে করে। এই যে আগের থেকে মনে করাটা, মানে সেলফ যে সেন্সরশিপটা আমাদের কাজ করে, যে ওনাকে বলা যাবে, ওনাকে বলা যাবে না, এটা যখন চলতে থাকে না, তখন এরা অভ্যস্ত হয়ে যায়। আরে তাই তো, আমি গেলে তো হিসেবে আমার কথা শুনে, আমি যদি বলি ওকে ছেড়ে দেন, তাহলে তো তার ব্যবস্থা নেয়। আমি যদি বলি ওর নাম ঢুকায়, ভাই থানা পর্যায়ে ওই পর্যায়ে এগুলো থাকে, কিন্তু একটা ভাব দেখানো ভাব। তো
তো এগুলি কিন্তু আসলে নিয়ন্ত্রণ করতে হবে, সরকার বলবে, সরকার সেই মেসেজটা ওদেরকে দেবে। কারণ স্বরাষ্ট্রমন্ত্রী তো থানায় যায় মেসেজ দেবে না। মাঝখানে দেখলাম একটা ঢাকার একটা থানায় গেছে, রমনা থানায়। হ্যাঁ রমনা থানায়, যে উনি তো বলছেন যে ছাত্র দল আসতে পারে, সরকারি দলে কেউ আসতে পারে আটকে ফেলাবেন, বলছে তো রে ভাই। তো এইটা কয় স্বরাষ্ট্রমন্ত্রী বলে? ভালো, আমি তাকে প্রশংসা করব, কিন্তু খালি বলাই শেষ না, সঙ্গে সঙ্গে সরকার সেটাকে শীর্ষ পর্যায়ে থেকে monitoring বলেছে করতে যে হবে। অপরাধীর রাজনৈতিক যে পরিচয় আসলেও তাই বিবেচনা হচ্ছে করা হবে কিনা। না। এটা যখন হতে থাকবে না, যখন এই মেসেজটা যাবে যে উনি খালি কথা বলেন নাই, আসলে কাজের কাজও হয়। এটা কখন বুঝে? যদি বারবার উনি বলতে থাকেন, এগুলি বারবার বলার দরকার আছে। সহিংসতা করে আমাদের সঙ্গে পারবেন না, এই যে কথাটা ওনারা বলেন, এটা বলাটাই তো বেআইনি কাজ। সহিংসতা কোনো যোগ্যতা না, সংস্কৃত কোনো আইনি কাজও না, এটা বেআইনি কাজ। বললাম তো সহিংসতা কোনো যোগ্যতা না। এটা বলেন কেন? ছেলে মানুষ হলে যেটা হয় আর কি। তো এটা বলতেছে আমার সঙ্গে পারবেন না। আচ্ছা, 2 নম্বর কথা হলো, ওনারা যে 24-এ কথা বলেন, 24-এ ওনারা কী করেছেন? 24-এর আন্দোলনে ওনারা তো নিজেদেরকে সিপাহ সারার দাবি করেন যে আমরা আন্দোলন করছি। এই আন্দোলন ওনারা করছেন, ওনারা বরং আন্দোলন বন্ধ করার জন্য হারুনের ওখানে যে এনে মুচলকে দিচ্ছেন, হারুনের ওখানে যে মুচলকে দিচ্ছেন, ওটা আন্দোলন আমরা প্রত্যাহার আওয়ামী করলাম। লীগের মন্ত্রীদের ওখানে তো ওনারা তো ওখানে যে মুচলকে দিচ্ছেন, ওনারা হলো তারা 24-এর আন্দোলন ওনারা করছেন এই দাবি করার জন্য। ওনারা বরং 24-এর আন্দোলন থামাতে চেয়েছেন, কিন্তু থামাতে পারেন নাই এই কারণে ওনারা মূল নেতা না, নেতা ছিল দেশের জনগণ। আচ্ছা, আপনি আমাকে বলেন, আওয়ামী লীগ দ্বারা ক্ষতিগ্রস্ত ওরা কী হয়েছে ভাই? বিএনপি 17 বছর ধরে আওয়ামী লীগের কাছে, 16 বছর ধরে ধরেন, 16 বছর 15 বছর ধরে আওয়ামী লীগের হাতে মায়ের খেতে খেতে বিএনপি কাহিল না। জামাতকে তো মারতে জামাতকে কুরাইন নিয়ে গেছে, জামাত কোথাও বৈশাখ দুটা আলাপ করতে পারতো না, জামাত তো ক্ষতিগ্রস্ত রেখে বসে। তাহলে এরা এই আন্দোলনে ছিল না? এটা কমন সেন্সে বলেন যে বিএনপির শত্রুকে আওয়ামী লীগ, জামাতের শত্রুকে আওয়ামী লীগ, আওয়ামী লীগ একটা ঝামেলায় পড়ছে। তো বিএনপি আর জামাতকে বসে বসে আঙুল চুষবো, তারা মাঠে নামবে না? নামবে। তারা কীভাবে নামছে? তারা নামছে না এইভাবে যে আমরা নামলে যদি আন্দোলনটা আবার আমাদের নাম বলে এদের বাচ্চাদেরকে মারে, দরকার নাই। আমরা পুরা মানে তাদের সমস্ত সামর্থ্য তারা আন্দোলনে দিচ্ছে, কিন্তু তারা পেছনে ছিল, তারা কথা বলে নাই, তারা দাবি করে নাই। এই চান্সে ওনারা দাবিদার হয়ে গেছে। তো 1 নম্বর কথা হলো যে সহিংসতায় আমাদের সঙ্গে পারবেন না। সহিংসতা না কি বলছে? সহিংসতায় আমাদের সাথে পারবেন না, মানে এইটা এমনটা বলা মনে হয়েছে যে 24-এ যে সহিংসতা করেছেন সেটা ওনারাই করেছেন, এটা যদি কেউ বলে এটা সে অন্যায় বলে এবং বেআইনি কথা বলে, 1 নম্বর। 2 নম্বর হলো 24-এ ওনারা কিছুই দেখেন নাই। 24-এ ওনারা মুচলকে দেখিয়েছেন আমাদেরকে, এটা ওনারাই দেখাচ্ছেন, ওরা এই 5-6 জন দেখাইছেন, আর কিছু দেখান নাই। আর বাদ বাকি যেটা এটা জনগণ দেখাইছে। আমি এটা কিন্তু বিএনপি দেখাইছে বলি না, জামাত দেখাইছে বলি না। আমি যখন জনগণ বলি, এই জনগণের মধ্যে কিন্তু বিএনপিও আছে, জামাতও আছে, এনসিপিও আছে, সবাই আছে। সবাই মিলা ওই স্বৈরাচারী সরকারকে দেশ থেকে সরাইছে রে ভাই। এইভাবে জিনিসটা দেখেন, সামনে কে দাবি করতে, সবাই এই কাজটা শেষ করার পরে সাধারণ পাবলিক যারা ছিল তারা যার যার মতো ঘরে ঢুকে গেছে, স্টুডেন্টরা চলে গেছে ক্লাসে, বিএনপি চলে গেছে তার রাজনীতিতে, জামাত চলে গেছে তার রাজনীতিতে। এরা আসছে ক্ষমতায় যাওয়ার জন্য, ভাগ নেওয়ার জন্য, যাই না 3 জন যে মন্ত্রী হয়ে গেছে, এরা গেছে ক্ষমতার ভাগ নিতে। সেখানে আপনি জানেন যে দেখেন, আমি একটা কথা বলি, ওনারাই বলে মাঝে মাঝে জাতীয় সরকারের প্রস্তাব উঠছিল, বিএনপি রাজি হয় নাই। অর্থটা কি? তার মানে বিএনপি কিন্তু ক্ষমতায় তখন যেতে চায় নাই, অনির্বাচিতভাবে যেতে চায় বিএনপি এভাবে যেতে চায় নাই। বিএনপিকে আমি আমার পলিটিক্সটা করবো, জনগণ যদি আমাকে চায় আমি যাবো, জামাতও যায় না এখানে। তো ওনারা গেছে, এবং ওনারা হলো সেই জিনিস গিয়ে দায়িত্ব নিলেন স্থানীয় সরকার। আপনি জানেন যে স্থানীয় সরকার প্রতিমন্ত্রী, আমি বিএনপি পক্ষে দালালি করতেছি, ভাই যেটা সত্য সেটা বললাম। স্থানীয় সরকার প্রতিমন্ত্রী শাহ আলম সাহেব যেটি বলেছেন, আপনি দেখেছেন যে দেখেছি তার মন্ত্রণালয় যেটি একটি তদন্ত কমিটিও হয়েছে, এটাকে আপনি কিভাবে দেখেন যে মন্ত্রী? এখানে 2টো বিষয় আছে। একটা হলো তদন্ত কমিটি করছে তারা হলো দুর্নীতির বিষয়টি একদম ওপেন, গত 17 বছরে যত অনিয়ম আছে, তার মন্ত্রণালয়ে 17 বছরে যত অনিয়ম আছে সেই অনিয়ম বের করার জন্য তারা তদন্ত কমিটি করছে। এতে আমি হ্যাপি এই কারণে ওনারা 17 বছর বলেছেন, কিন্তু তার মানে 2009 থেকে 2026 পর্যন্ত বলেছেন। তার মানে এখানে অন্তর্বর্তীকালীন সরকার একটা আসে, এতে আমি হ্যাপি।
কারণ কোন কাল কোন অকাল আমি জানতে চাই না। আমার কথা হলো এদেশে কোনো একটা দুর্নীতি হওয়া মানে জনগণের যে আমলেই হোক, হ্যাঁ, নয় ছয় করা, এটা তদন্ত করা উচিত। যদি তদন্ত করে প্রমাণিত হয় যে এই লোকটা সৎ, তো সৎ, আমার তো কোনো আপত্তি নেই রে ভাই। কাজে আমি কোনো সন্দেহ নিয়ে থাকতে চাই না, প্রমাণটা হোক, তদন্তটা হোক। কিন্তু আমি খুব বিস্ময়ের সঙ্গে লক্ষ্য করেছি যে বিএনপি গভর্নমেন্ট কিন্তু অন্তর্বর্তীকালীন সরকারের কোনো অপরাধ নিয়ে, কোনো অভিযোগ নিয়ে তদন্ত করতে খুব একটা আগ্রহী না। হ্যাঁ। কেন আগ্রহী না আমি জানি না, কিন্তু এই ক্ষেত্রে একটু শাহ আলম আগ্রহী। সাহেব দেখাইছেন যে না উনি আগ্রহী, আমি উনার ব্যাপারে পার্সোনালি হ্যাপি। আবার উনি আসিফ মাহমুদ সজীব ভুঁইয়ার একটা ঘটনা নিয়ে বলেছেন, এই ঘটনা আমি বিশ্বাস করি হতে পারে, কিন্তু আসিফ মাহমুদ সজীব সচিবের স্বাক্ষর ছাড়া কোনো প্রকল্প কি পাশ হতে পারে? এটা হতে পারে, হতে পারে কেন আমি বলি আপনাকে। আসিফ মাহমুদ সজীব ভুঁইয়ারও একটা ব্যাখ্যা দিচ্ছে, ধরেন ওই সময় ফাইলটা পাস করতে হবে, সচিব অনুপস্থিত, হয়তো সচিব বিদেশে আছে, তো ওই সময় এডিশনাল সেক্রেটারি সে সাইন করছে, হইতে পারে। আমি এটা অস্বাভাবিক কিছু বলতেছি না। আবার অন্যভাবে হইতে পারে, অন্যভাবে কি যে আমি জানি তাড়াতাড়ি এই ফাইল করতে হবে। দিয়ে গেলে পরে সচিব সাইন না করবো করবে না, না, হ্যাঁ। কাজে আমি অপেক্ষা করতেছি কবে সচিব দেশের বাইরে যায়, তখন যেই করবে। বাইরে গেছে অমনি ফাইল নিয়ে আমি এডিশনাল সেক্রেটারি সাইন করে, এটা হইতে পারে। ভাই ভাই এই সমস্ত বুদ্ধি তো আমরা বুঝি রে ভাই, কে না বুঝে, সবাই বুঝে। তো এখন কি হয়েছে আমার কথা অন্য জায়গায়, আমি শেষ করি 1 মিনিটে। সেটা হলো কি যে আসিফ মাহমুদ সজীব ভুঁইয়া চ্যালেঞ্জ করছে। আমি মনে করি যে প্রতিমন্ত্রী সাহেবের দায়িত্ব এখন সুষ্ঠু এই তদন্তের চ্যালেঞ্জটাকে মাধ্যমে গ্রহণ করা।